রেদওয়ান মেয়েটার কথা মতো নিজের শরীরের সব শক্তি দিয়ে প্যাডেল ঘোরাতে থাকলো। পথ যেন শেষ হচ্ছে না। রাতও অনেক হয়েছে, কোনো গাড়ি, অটো, সিএনজি কিছুই চোখে পড়ছে না। রেদওয়ান মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো, মেয়েটা যেন বেঁচে যায়। আপনার সন্তানকে কোরআন এবং দ্বীনের শিক্ষা দিন। অনেক কষ্টের পর রেদওয়ান ওদেরকে নিয়ে হাসপাতালে আসতে সক্ষম হয়। রেদওয়ান রিকশা দাঁড় করিয়ে মেয়েটাকে কোলে নেওয়ার আগে তার কাঁধের গামছা দিয়ে মেয়েটার কোমর পেঁচিয়ে দেয়, যাতে কোনো মানুষ এসব না দেখে। তারপর ধর্ষিতা মেয়েটাকে কোলে করে নিয়ে দৌড়ে হাসপাতালের ভেতরে ঢুকে। অন্য মেয়েটা কাঁদতে থাকে আর ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে থাকে। কোনো রকম ওয়ার্ড বয়ের দেখা পেলে তাদেরকে বলে একটা বেডে শুইয়ে দেয় মেয়েটাকে। তারপর ডাক্তার এসে পালস চেক করে দেখে ধর্ষিতা মেয়েটা আর বেঁচে নেই। ডাক্তার সাথে সাথে পুলিশকে ফোন করে। এদিকে ধর্ষিতা মেয়েটাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে তার খালাতো বোনটা। রেদওয়ান সেখানে নীরব হয়ে যায়। তাহলে কত কষ্ট দিয়েছে মেয়েটাকে, যার কারণে মেয়েটা দুনিয়া ছাড়া হলো। রেদওয়ান মনে মনে আল্লাহকে বলে, আল্লাহ, এমন জানোয়ারের বিচার তুমি দুনিয়াতে করিও। এরকম পশুর মতো মানুষের দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। তারপর পুলিশ আসে। এসে মেয়েটার খালাতো বোন এবং রেদওয়ানকে জিজ্ঞাসাবাদ করে। তারপর সব শুনে লাশ ময়নাতদন্তের জন্য পাঠায়। মেয়েটা বলল, ভাইয়া আমি এখন কি করব বলেন তো? রেদওয়ান বলল, আপনার খালাকে ফোন দিন। মেয়ে বলল, খালা খালু তো বিশ্বাস করবে না ভাইয়া। রেদওয়ান বলল, আপনি আগে তাদেরকে ফোন দেন, দিয়ে সব ঘটনা তাদের বলুন। যতই হোক না কেন, মেয়ে মরার কথা শুনলে না এসে থাকতে পারবে না। মেয়েটা ফোন দিয়ে তার খালা খালুকে জানায় তাদের মেয়ে মারা গেছে এবং সে হাসপাতালে আছে। রেদওয়ান বলল, আমি কি যাব বোন? মেয়ে বলল, ওহ, আপনার তো রিক্সা ভাড়া বাকি আছে। রেদওয়ান বলল, ছি বোন, কি বলেন? আপনি আমাকে ভাড়া দেওয়া লাগবে না, আপনি নিজে ঠিক থাকুন। আমাকে ভাই ডেকেছেন, আপনার কাছ থেকে কি ভাড়া নিতে পারি? মেয়ে বলল, তাহলে আপনার পরিবার চলবে কেমনে? রেদওয়ান বলল, চারকুলে আমার কেউ নাই, একা মানুষ, একটাই পেট, নিশ্চয় বেশি খাবারের প্রয়োজন হবে না আমার। মেয়েটা বলল, ভাইয়া একা থাকতে খুব ভয় করতেছে, আপনি প্লিজ থাকুন না আমাদের পরিবারের মানুষ না আসা পর্যন্ত। রেদওয়ান বলল, ঠিক আছে। রেদওয়ান মেয়েটার সাথে সেখানেই থাকলো। মেয়েটা শুধু সারা রাত কান্না করে গেছে। তাকে অনেকবার কান্না করতে মানা করেছে, কিন্তু শোনে নাই। বরং বলেছে, আজ ওর সাথে যা হয়েছে কালকে আমার সাথেও ওটা হতে পারত। ওদের যদি ধর্ষণ করার এত ইচ্ছা ছিল তাহলে তারা সেদিনই যা করার করেছে। তাহলে বারবার কেন বোনটাকে এমন করে ধর্ষণ করলো, তাও তার এমন অসুস্থ অবস্থায়? পুরা রাত দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল রেদওয়ান, আর নীরব দর্শকের মতো মেয়েটার কান্না করা দেখেছে। একবারের জন্য তার চোখ থেকে পানি ঝরা বন্ধ হয় নাই। ভোররাতে মেয়েটার পরিবারের লোকজন আসলে রেদওয়ান মেয়েটার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। যখন গ্যারেজে রিক্সা নিয়ে ঢুকে তখন দেখে সবাই মাথায় হাত দিয়ে চিন্তিত ভাব নিয়ে বসে আছে। রেদওয়ানকে গ্যারেজে ঢোকা দেখে সবাই তার কাছে এগিয়ে এসে নানান কথা জিজ্ঞেস করতে থাকলো। কোথায় ছিলাম, কি হয়েছে, কেন আসতে দেরি হলো, আমার কিছু হয়নি তো, আমার চিন্তায় তারা কেউ সারা রাত ঘুমাতে পারে নাই, ইত্যাদি অনেক কথা। রেদওয়ান তখন সবাইকে ওই ধর্ষিতা মেয়েটার কথা বলে। সবাই রেদওয়ানের কথা শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। আবুল বলল, এ নতুন কি বাবা, আমাদের এদেশে এটা এখন পেশা হয়ে গেছে। জীবনে কত দেখলাম এমন ঘটনা, কত যে মেয়ে ধর্ষিতা হয়ে রাস্তার জঙ্গলে পড়েছিল। মালিক বলল, আরে বেটা, এটা ঢাকা শহর, এখানে থাক, সব শিখতে পারবি আর জানতেও পারবি। শুধু এই শহরে না, পুরা দেশের কোনায় কোনায় এমন ধর্ষণের ঘটনা ঘটতেছে। এদেশে 6 বছরের শিশু ধর্ষণ হওয়ার মতো ঘটনা আছে, গর্ভবতী নারী ধর্ষণের মতো ঘটনা আছে, গৃহবধূ ধর্ষণের ঘটনা আছে, মেয়ের সামনে মাকে দল বেঁধে ধর্ষণের ঘটনা আছে। আবুল বলল, বাবারে, যে মানুষগুলো এসব কাজ করে তারা আসলে ভালো পরিবারের সন্তান না। এদের কাছে মা, বোন, খালা, ফুফু কেউ নিরাপদ না। এদের একটাই চাহিদা, তা হলো যৌন চাহিদা। মনের ক্ষুধা মেটানো এদের কাজ। এরা ভাবে না এদের ঘরেও মা বোন আছে, এরাও একদিন বাবা হবে। যদি এরা সেসব ভাবতো তাহলে তারা ধর্ষণ করতো না। আর সবচেয়ে বড় কথা, ধর্ষকরা এমনভাবে চলাফেরা করে মনেই হয় না তারা কোনো পাপ করেছে। মালিক বলল, সামান্য যৌন চাহিদা মেটানোর জন্য এরা কাউকে ছাড় দেয় না, এদের বিচার আল্লাহ করবে। এরা তো দুনিয়াকে বেহেশত মনে করে, পরকাল বলতে যে একটা অনন্তকালের জীবন আছে সেটা তারা বিশ্বাস করে না। যাই হোক, এসব ভেবে আমাদের কাজ নাই। যে দেশের সরকার ধর্ষণের সাজা দিতে জানে না সে দেশে তো ধর্ষণ বাড়বেই। আবুল বলল, যদি ধর্ষকদের ধরে ফাঁসি দিত তাহলে দেশে এমন খারাপ মানুষ থাকতো না, আর যদিও থাকতো তাহলে খারাপ কাজ করার সাহস পেত না। এসব চিন্তা বাদ দিয়ে যা, ঘুমিয়ে পড়। আর তোর ভার্সিটি যাবি কবে থেকে? রেদওয়ান বলল, কাল থেকে যাব চাচা। রেদওয়ান তাদেরকে আর কিছু না বলে গ্যারেজে থাকার ঘরে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু তার চোখে ঘুম আসছে না। সে ভাবতেছে, মেয়েটার বাবা মা কি এটা বিশ্বাস করবে না তার মেয়েটাকে 2টা জানোয়ার ধর্ষণ করেছে? তার মেয়ের মৃত্যুর কারণ ওই জানোয়ার দুটো। দেশের পুলিশ কি তাদেরকে ধরে শাস্তি দিতে পারবে? নাকি পুলিশ তাদের ধরবে না? নাকি ধরে নিয়ে আসার পর ছেড়ে দিবে? আল্লাহ, এ কেমন নিয়তি তোমার? আমাকে না হয় এতিম বানিয়েছ, কিন্তু আজ একটা পরিবারকে, একজন মাকে, একজন বাবাকে সন্তানহারা করে দিলে। আল্লাহ, তুমি কি চাইলে সাথে সাথে এসব খারাপ মানুষের বিচার করতে পারতে না?
নানা রকম চিন্তা করে রেদোয়ান ঘুমিয়ে গেল। ঠিক জোহরের সময় উঠে গোসল করে নামাজ পড়ে খেয়ে আবার রিক্সা নিয়ে বের হলো রেদোয়ান। সেদিন রিক্সা চালিয়ে রাতে গ্যারেজে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা রেদোয়ান একটা মোটামুটি ভালো শার্ট আর প্যান্ট পরে কলেজের দিকে রওনা হলো। অন্যদিকে রহিম আর থাকতে না পেরে নীলফামারী থেকে রংপুর এসে ঢাকার বাসে উঠে ঢাকা চলে আসলো। ঢাকায় এসে তার বন্ধু রাজুর বাসার ঠিকানায় চলে গেল। রাজুর বাসায় ঢুকে দেখে রাজু বাসাতে নাই, তার স্ত্রী সন্তান বাসায় আছে। আর রহিমকে দেখে মোর্শেদা বেগম চিনতে পারল। তিনি রহিমকে একটা রুম দেখিয়ে দিল বিশ্রাম নেওয়ার জন্য। রাজু আসলে তখন না হয় বাকি কথা হবে। রাতে রাজু বাসায় আসলো। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে সোফাতে বসলো। রহিম বলল, আচ্ছা রাজু, রেদোয়ান কোথায়? ওকে তো আসছি থেকে দেখতে পারতেছি না। সবাই রহিমের কথা শুনে মাথা নিচু করে রাখলো। কেউ রহিমের কথার কোনো উত্তর দিতে পারতেছে না। রহিম বলল, আরে এভাবে চুপ করে আছিস কেন? বল রেদোয়ান কোথায়? রাজু এবার রহিমের দুহাত ধরে কেঁদে দিল। রহিম, আমি তোর ছেলেকে তাড়িয়ে দিয়েছি। রহিম বলল, মানে কি বলতেছিস তুই এসব? এরপর রাজু সব ঘটনা খুলে বলে। রহিম বলল, ওর কি আর কোনো খোঁজ খবর পাস নাই? রাজু বলল, অনেক জায়গায় খুঁজেছি, কোথাও পাই নাই। রহিম বলল, ঠিক আছে, তাহলে আজকে আসি। রাজু বলল, আজকে আসলি আর আজকেই যাবি মানে? রহিম এবার কান্না করা শুরু করে দিল। যা দেখে রাজুর বুকটা ছ্যাদ করে উঠল। যে রহিম কোনোদিন কান্না করে না, আজকে সেই রহিম কান্না করতেছে। রহিমকে এভাবে কান্না করতে দেখে রাজুর একটুও ভালো লাগছে না। তার উপর এই রাতের মধ্যে রহিম চলে যেতে চাচ্ছে। রাজু বলল, কি জন্য তুই কান্না করতেছিস, একবার বলবি আমাকে? রহিম বলল, তুই জানিস না রেদোয়ান কতটা অসহায়, কতটা একা। তুই একটা এতিম ছেলেকে কিভাবে এমন জানোয়ারের মতো পিটালি? যখন তোরা সবাই ওর দোষ দিয়েছিলি, একবারও কি কোনো উত্তর দিয়েছিল রেদোয়ান? রাজু বলল, আমি জানতাম না রে ভাই, আমার স্ত্রীর সন্তান এতটা ছোট মনের আর জঘন্য মানুষ হবে। রহিম বলল, আল্লাহই জানে ছেলেটা এখন কোথায় আছে, কেমন আছে। জানিস তো ছেলেটার মতো ভালো ছেলে একটাও পাবি না। না খাইয়ে রাখবি, তারপরেও তোর কোনো দোষ করবে না। যা করতে বলবি তাই করবে। ও তো সামান্য ভালোবাসা পাবার লোভে সবার পিছু ছোটে। ওকে মানুষ যতই কষ্ট দিক না কেন প্রতিবাদ করবে না। ওকে মারতে মারতে মেরে ফেললেও প্রতিবাদ করবে না সে। রেদোয়ান কেমন তা আমি তোকে অনেক আগেই বলেছিলাম। মোর্শেদা বলল, ভাই সাহেব, আমি আর আমার মেয়ে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে আর আমার মেয়েকে ক্ষমা করে দেন। সাথী বলল, আঙ্কেল, দরকার হলে রেদোয়ানকে খুঁজে বের করে আবার বাসাতে নিয়ে আসবো। এবার বাসায় নিয়ে আসলে আর কোনো অন্যায় করব না তার সাথে। রহিম বলল, ও আর বেঁচে থাকতে অন্তত এ বাসাতে পা দিবে না। ওকে ভালো করে চিনি আমি। আপনারা যা করেছেন তাতে করে ওর মন থেকেই উঠে গেছেন। রাজু বলল, এমন কথা বলিস না তুই। রহিম বলল, আমি চললাম রে, ভালো থাকিস তোরা। রাজু বলল, এই রাতের মধ্যে কোথায় যাবি তুই? কালকে যাস। রহিম বলল, যেখানে একটা এতিম অসহায়ের জায়গা হয় নাই সেখানে আমি কেমনে করে থাকবো? ছেলেটাকে আজ কতদিন দেখি না আমি, কথাও হয় না। তোরা থাক, আল্লাহ হাফেজ। রাজু রহিমকে অনেক জোর করে থাকার জন্য। এমনকি এটাও বলে রহিমকে সাথে নিয়ে রাজু রেদোয়ানের খোঁজ করবে। কিন্তু রহিম তার কোনো কথা শুনে না, বাসা থেকে বের হয়ে যায়। অনেক রাত হয়েছে, এত রাতে কোনো বাস পাওয়া যাবে না। তাই রহিম একটা সিএনজি করে রেদোয়ানের ভার্সিটিতে গেল। কারণ রহিম জানে রেদোয়ান যদি না খেয়েও থাকে তবুও সে একবার হলেও এখানে আসবে। রেদোয়ান পড়াশোনা পাগল একটা ছেলে, আর যতদিন রেদোয়ান ভার্সিটিতে না আসবে ততদিন রহিম ফিরে যাবে না। কোনো রকম রহিম রাতটা সেখানে পার করে, কিন্তু রেদোয়ান আসে না। এভাবে প্রায় এক সপ্তাহ পার হয়, কিন্তু রেদোয়ান আসে না। এবার রহিমের মনে সন্দেহ ঢুকতে থাকে, রেদোয়ানের কোনো কিছু হয় নাই তো আবার। রেদোয়ান যখন ভার্সিটির ভেতরে ঢুকতে যাবে তখন কে যেন পেছন থেকে রেদোয়ানকে জড়িয়ে ধরে। হঠাৎ এমন হওয়াতে রেদোয়ান পড়ে যাওয়ার মতো অবস্থা। পেছন থেকে যে জড়িয়ে ধরেছে সে দেখি কান্না করতেছে। তাই রেদোয়ান পেছন দিকে ঘুরে দেখে এটা তার আব্বা রহিম। রেদোয়ানও আর কোনো কথা না ভেবে রহিমকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। এ যেন বাবা ছেলের পূর্ণ মিলন। তাদের দুজনের চোখের পানি যেন বাধা মানতেছে না। রেদোয়ান বলল, আব্বা তুমি কেমন আছো? আমাকে ছেড়ে কেমন করে থাকতেছো তুমি? আব্বা, আমার কথা কি তোমার মনে পড়ে না? আব্বা, আমি এখানে একটুও ভালো নাই, আমাকে এখান থেকে নিয়ে যাও, তুমি ছাড়া আমার আপন কেউ নাই। রহিম বলল, বাবারে, আমি তোকে ছাড়া কেমন করে ভালো থাকি? আমারও যে তোকে ছাড়া থাকতে কষ্ট হয়। তোর কথা সবসময় আমার মনে পড়ে বাবা। জানিস আজকে এক সপ্তাহ থেকে আমি এখানে পড়ে আছি তোকে একটাবার দেখব বলে। রেদোয়ান বলল, আমাকে নিয়ে চলো এখান থেকে প্লিজ, আমি তোমার সাথে থাকবো। রহিম বলল, না রে বাবা, এখন তোকে আমার সাথে নিতে পারবো না। তুই আগে তোর ক্যারিয়ার গড়ে তোল, তারপর তোকে নিয়ে যাব। আর তুই চিন্তা করিস না, এখন থেকে প্রতি মাসে তোকে দেখতে আসবো আমি। রেদোয়ান বলল, আব্বা তোমাকে ছাড়া আমার বড় একা একা লাগে। আমার এই শহরে একা থাকতে খুব কষ্ট হয়। তুমি দয়া করে তোমার সাথে আমাকে নিয়ে যাও। রহিম বলল, নিয়ে যাব। যখন তোকে পুরা শহরের মানুষ চিনবে তুই অনেক বড় হবি। তোর জন্য দোয়া করি বাবা, তুই জীবনে অনেক বড় হ। আর হ্যাঁ, যেমন আছিস ঠিক তেমন থাকবি। মনে কোনো অহংকার, খারাপ জেদ রাখবি না। তোর এই শহরে কেউ নাই, তুই কারোর সাথে লাগতে যাস না।
তোকে বাঁচাতে কেউ আসবে না। আর পারলে তোর মতো যারা অসহায় তাদেরকে সাহায্য করবি। তোর নিজের কষ্ট যদি উপলব্ধি করতে পারিস তাহলে অন্য মানুষের কষ্ট উপলব্ধি করতে পারবি। আর একটা কথা, ভোগের চেয়ে ত্যাগেই প্রকৃত সুখ, এটা মাথায় রাখবি। রেদওয়ান বলল, আব্বা তোমার সব কথা শুনবো, সব কথাই মেনে চলবো, তবুও আমাকে তোমার সাথে নিয়ে যাও। এতিম বলে কারো কাছে ভালোবাসার মূল্যায়ন পাই না। আমি কি মানুষ না? আমি তো কারো কোনো ক্ষতি করি নাই। তাহলে কেন এত অবহেলা, কেন এত অত্যাচার আমার উপর? রহিম বলল, এমন কাজ করবি তোকে দেখে যেন পুরো পৃথিবীর মানুষ কাঁদে, আর তুই সবার আড়ালে হাসিস। তবে মনে রাখিস, তোর এই জীবনে সুখ না থাকলেও পরকালে ইনশাল্লাহ সুখী হবি, সেই দোয়া করি। আর এই যে আমার মোবাইল নাম্বার, কোনো প্রয়োজন হলে আমাকে ফোন দিবি। আর আমি তো তোর সাথে দেখা করতে আসবই। আর কোনো বাজে ছেলে মেয়ের সাথে মিশবি না, বাজে কোনো কাজ করবি না। পারলে মানুষের বিপদে পাশে দাঁড়াবি। যদি তোর নিজের জীবনকে উৎসর্গ করতে হয় তাও করবি। রেদওয়ান বলল, ঠিক আছে আব্বা, তোমার সব কথা মেনে চলবো, তবুও দয়া করে আমার সাথে দেখা করতে আসিও। রহিম বলল, আসবো বাবা, তুই চিন্তা করিস না। রেদওয়ান বলল, আব্বা সাজিদের কি খবর? ও কেমন আছে? আমার কথা কি জিজ্ঞেস করে? রহিম বলল, সাজিদ তো এখন দেশে নাই। সাজিদ এখন দেশের বাহিরে পড়াশোনা করে। আর এখন দেখতে আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে। আর তোর কথা কি না জিজ্ঞেস করে থাকতে পারে? তোরা দুজন দুজনের কত আপন ছিলি, তা কি আমি জানি না মনে করেছিস? আজকে তোর এত বড় ত্যাগের কারণেই তো সাজিদ অনেক ভালো আছে। আজকে সাজিদের জায়গায় তুই থাকতি। রেদওয়ান বলল, শুনে খুব খুশি হলাম আব্বা। আর ও তো আমার বন্ধু, ওর জন্য এতটুকু করব না তো কার জন্য করব? রহিম বলল, সকালে কিছু খেয়েছিস? রেদওয়ান বলল, হ্যাঁ, হালকা নাস্তা করেছি। রহিম বলল, চল আমার সাথে, আজকে তোকে নিজ হাতে খাইয়ে দিব আমি। রহিম ভার্সিটির পাশে একটা রেস্টুরেন্টে রেদওয়ানকে নিয়ে গিয়ে খাবার নিয়ে রেদওয়ানকে নিজ হাতে খাইয়ে দিল। রেদওয়ানকে খাইয়ে দিয়ে নিজেও কিছু হালকা খাবার খেয়ে নিল। তারপর রেদওয়ানকে ভার্সিটি গেটের সামনে ছেড়ে দিয়ে রহিম চলে যায়।